জাদুবিদ্যায় আমরা পেয়েছি। এই আমার অযোগ্যরা ঢুকে পড়েও ছিল, তাদেরকে টেনে টেনে বার করা হয়েছে চোর 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 বলে। যাই হোক, একটা বার্তা দিয়ে রাখতে চাই যে আজকের এই যে উনি বক্তব্য রাখলেন, প্রতিশ্রুতি দিলেন, এ যদি বাস্তবায়িত হয় আমরা দুহাত তুলে ওনাকে আশীর্বাদ করব, আর যদি বাস্তবায়িত না হয় এর ভয়ঙ্কর পরিণতির জন্য উনি তৈরি। আমরা সুইসাইড করতে বাধ্য হবো, রাজপথে দাঁড়িয়ে গণহত্যা হবে সেদিন, একদম বলে রাখলাম। আমাদের মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা নেই, কারণ আমাদের মাথায় লোন, বাড়িতে পরিবারের লোক, বাবা মা রাস্তায় বসে কাঁদছে। অলরেডি আমার বাড়িতে 3 দিন ঠিক মতো খাওয়া দাওয়া হয়নি। আমি একজন ইউনিভার্সিটির টপার ছেলে। আমার দিদির বরকে ফোন করে বলি, দাদা ঘুষ না দিয়েও চাকরি পাওয়া যায়, এটা আমার স্টুডেন্টরা শুনেছিল। তার মধ্যে একজন প্যারামেডিক্যাল ক্র্যাক করেছে, আমার স্টুডেন্ট প্যারামেডিক্যাল করে কলকাতায়, আর একজন হচ্ছে তোমার শান্তিনিকেতনে হচ্ছে MBBS করছে। ফোন করে বলছে, আপা যেদিন আপনি বলেছিলেন যে ঘুষ না দিয়েও চাকরি পাওয়া যায়, সেই চাকরি আজকের খবরে এই সব দেখছি, আপনাদের প্যানেলটা নাকি ক্যান্সেল হয়েছে। আমি একটা মাদ্রাসা সার্ভিস কমিশনের টিচার ছিলাম, তো মাদ্রাসা সার্ভিস কমিশনের টিচারের আমার বাড়ির কাছাকাছি পোস্টিং হওয়ার জন্য আমি এই 2016 অভিশপ্ত প্যানেলে এসেছি। আচ্ছা, সুপ্রিম কোর্টের রায়ে আমরা দেখতে পেলাম আমাদের জন্য লেখা আছে যে আমরা যে নন টেন্টেড তারা পুরনো চাকরিতে ফিরে যেতে পারবো, না আমরা যে নন টেন্টেড তার সার্টিফিকেটটা কে দেবে? কে দেবে সার্টিফিকেট? মুখ্যমন্ত্রী লিখে দেবে যে আমরা আনটেন্টেড টিচার, লিখে দিক, আমরা খুব খুশি হবো। সুপ্রিম কোর্ট ওটা লিখে দিল যে যারা আনটেন্টেড, আমরা যে আনটেন্টেড ক্যাটাগরিতে পড়ি, আমাদের তো জয়েন করতে গেলে প্রিভিয়াস জায়গায়, পুরোনো জায়গায় ফিরতে গেলে আমাদেরকে তো বলবে যে সেই সার্টিফিকেটটা শো করুন, ওটা অর্ডারে লেখা আছে সুপ্রিম কোর্ট। আমরা কার কাছে চাইছি? এটা আমরা সুপ্রিম কোর্টের কাছে জানতে চাইছি, রাজ্য সরকারের কাছে। পথে কি গরমে কিভাবে লড়াই করে করে ঢুকতে হয়েছে আমাদেরকে, লড়াই করে করে ঢুকতে হয়েছে, পাছে কেউ অযোগ্যরা ঢুকে পড়ে, অযোগ্যরা ঢুকে পড়েও ছিল, তাদেরকে টেনে টেনে বার করা হয়েছে চোর 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 বলে। চাকরি থেকে বার করতে পারবেন? সেটা তো আমি কি চাকরি রিকমেন্ড করি? আমি তো করি না। কারা বের করবে? তারা বের করা, তারা বের করবে। আমি খুব আশাবাদী মেয়ে, আমি খুব পজিটিভ থিঙ্কিং করি। আশা তো আমাদেরকে রাখতে হবে। তো আশা কেটেছে বলতে উনি 2 মাসের মধ্যেই সমস্ত কিছু প্রক্রিয়া সর্ট আউট করবে, যেহেতু সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, তাই আইনি ভাবেই আমাদেরকে যেতে হবে রিভিউ। হ্যাঁ, যেহেতু আমাদের টার্মিনেশন দেওয়া হয়নি, তাই কালকে থেকে স্কুল যেতে বলেছেন মুখ্যমন্ত্রী, আমরাও যাব। আমি বাগনান গার্লস হাই স্কুলে ফিজিক্যাল সায়েন্সের টিচার, কিন্তু আমাকে পদার্থবিদ্যাও পড়াতে হয়, ফিজিক্সটাও পড়াতে হয় 11-12 এর। এই যে অবস্থা, যখন প্যানেল বাতিল হলো কতটা ফিল করেছিলেন? কারণ আপনারা আমরা তো হতবাক হয়ে গেছিলাম, স্পিচলেস হয়ে গেছিলাম। সেই স্পিচটা আজকে এখানে বলছি, আমরা ভাবতেই পারি। হ্যাঁ, প্রথম থেকে আমি পড়াশোনা ভালোবাসি, পড়তে খুব ভালোবাসি। আমার মাথা থেকে শুধুমাত্র ফিজিক্সের আলফা বিটা গামা কোনো একটা প্রবলেম, আমি এখন স্টুডেন্টদেরকেও পড়াই, তারা আমার কাছে আসে, অনেক দুস্থ মেয়েরা আসে আমার কাছে পড়তে 11-12 এর, তাদেরকে পড়াই। কোনো একটা প্রবলেম যতক্ষণ না সলভ করে দিচ্ছি ওদেরকে, সবসময় তো মাথা থাকে না, ফিজিক্সের প্রবলেম একটু কঠিন, সব থেকে কঠিন সায়েন্সের মধ্যে ফিজিক্স। সেই ফিজিক্সের প্রবলেম যতক্ষণ না সলভ করছি ওদেরকে হোয়াটসঅ্যাপে, যদি রাত্রি 12টা-1টাও হয় আমি হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দিচ্ছি, ততক্ষণে আমার শান্তি হয়। সেই 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 টিচারের আজকে এই দুর্দশা দেখে তারাও হতবাক হবে। আপনাদের কথা কি ভাবছে সত্যি বলে মনে হয়? আমরা আশা নিয়ে এখান থেকে আজকে যাচ্ছি। সিএম অর্থাৎ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কথা ভাববেন এবং ভাবছেন এবং ভাববেন, এবং আমাদের চাকরিটা যে সুনিশ্চিত হয়, অর্থাৎ সুপ্রিম কোর্টে যেন আমাদের ক্লারিফিকেশনটা হয় যে এরা যোগ্য, এদেরকে আপনি কোনোভাবে চাকরি থেকে বঞ্চিত করবেন না, চাকরিতে এরা যেন পুনর্বহাল থাকতে পারে এবং এরা যেন নিশ্চিন্তভাবে স্কুলে কাজকর্ম করতে পারে। অ্যাগ্রিগেশন হয়নি বলে আপনাদের চাকরিও বাতিল হলো, সেই প্রশ্ন তো করেছেন সরকারের কাছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে? আজকের যে বার্তা এসেছে তাতে আমরা এইটুকু আমরা নিশ্চিত যে এসএসসির মাধ্যমে আবার একটা যোগ্যদের লিস্ট নিশ্চয়ই জমা পড়বে এবং সেখানে যোগ্যদের পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট থেকে একটা অর্ডারও আসবে এবং আসা উচিত যে যারা আনটেন্টেড অর্থাৎ যারা যোগ্য তাদের আবার
সুনিশ্চিতভাবে চাকরিতে ফিরিয়ে দেওয়া হোক। মুখ্যমন্ত্রী এই মঞ্চে দাঁড়িয়ে বলেছেন আমি অযোগ্যদের জন্য পরে ভাববো। কেন এত চিন্তা? আমি প্রশ্ন রাখতে চাই কেন এত চিন্তা, কিসের জন্য এত চিন্তা? অযোগ্য সে যে তাকে ঘাট ধরে বার করে দিন, সেটা করলেন না উনি এখনো চিন্তিত। কিসের চিন্তা আমরা জানতে চাই। আপনি ওদের চিন্তা ছাড়ুন, অযোগ্যদের চিন্তা ছেড়ে যোগ্যদের পাশে থাকুন। এই বার্তা, এই আশা, এই প্রত্যাশা আপনার কাছে। আপনি আমাদের মুখ্যমন্ত্রী। নিয়মের প্যাকেট দিয়ে ভরিয়ে দিতে চাইলেন না এইসব দেখুন, এইসব বক্তব্য আমরা রাখতে চাই না। এই ব্যাপারটা উনি আমাদের যথেষ্ট যত্ন করেছেন এখানে, সেটার জন্য নয়। কিন্তু আমাদের যে রুটি রোজগারের জায়গা, আমরা যে ডেলি শিক্ষাদান করি, যে সমস্ত স্টুডেন্টরা আমরা গড়ে তুলছি প্রতি মুহূর্তে, যে সমস্ত স্টুডেন্টদের, তারা আমাদের যদি চোর মনে করে দিনের শেষে, যে ফ্রড মনে করে, তাহলে আমরা কি বলবো? আমরা তাদের কাছে যে কোন কোন আত্মমর্যাদা থাকলে আমি কি দাঁড়াতে পারবো? পারবে, অযোগ্যরা পারবে। যোগ্য টিচার হলে তার বিবেক লাগবে। মুখ্যমন্ত্রী বার্তাটা যদি অর্ডারের মতো হয়, এটা কোনো প্রতিশ্রুতি, মৌখিক প্রতিশ্রুতির কি ভ্যালু আছে? মঞ্চে দাঁড়িয়ে নেতাদের অনেক বক্তব্য আমরা শুনেছি, কিন্তু তার বাস্তবায়নটা দরকার। বাস্তবায়নটা যেদিন হবে সেদিন আমরা সত্যি খুশি হব। আজকে যে মিটিং হয়েছে সেই মিটিংয়ের মধ্যে দিয়ে আমরা আবার স্কুলে ফিরে যাচ্ছি এবং আমরা আশা নিয়ে যাচ্ছি এখান থেকে আমরা আমাদের চাকরিটা সুনিশ্চিতভাবে, ভবিষ্যতে আমাদের কোনো অসুবিধা না হয়, সুনিশ্চিত হবে আমাদের চাকরিটা, এই আশা নিয়ে আমরা যাচ্ছি। মুখ্যমন্ত্রীর যে বার্তা আমরা পেয়েছি সেই বার্তার মধ্যে দিয়ে যে আশ্বাস রয়েছে এবং সেটা যাতে ভবিষ্যতে আমাদের কোনো অসুবিধা না হয়, আমরা যারা আনটেন্টেড অর্থাৎ আমরা যারা যোগ্য, তাদের কোনো রকম যত এই চাকরির উপরে আর কোনো ছেদ না আসে, কোনো রকম কোনো কালিমাল না ফিরে আসে, তার জন্য আমরা কিন্তু সব সময় চেয়েছি। আমরা হাইকোর্ট থেকে আমরা চলে গেছি সুপ্রিম কোর্টে এবং সরকারের কাছে বারবার আমরা আবেদন করেছি, সবার কাছে আমরা আবেদন করছি আমাদের চাকরিটা যেন সুনিশ্চিত করা হয়। অর্থাৎ যারা আনটেন্টেড, তাদের টেন্টেডদের ব্যাপার সে নিয়ে আমরা কিছু বলতে যাই না, আমরা জানি না ওই ব্যাপার। আমাদের এই যোগ্যতার ভিত্তিতে আমরা যে চাকরিটা পেয়েছিলাম সেই চাকরিটাই সুনিশ্চিতভাবে আমরা ফিরে পেতে চাই এবং সেটাই যেন বহাল থাকে। মহামান্য সুপ্রিম কোর্টে যেন আমাদের এই আবেদন শুনতে পান এবং আমাদের যে বিচারপতিরা আছে, মহামান্য সঞ্জীব খান্না, ওনার কাছেও আমাদের আবেদন, আপনারা এই আনটেন্টেড যারা, তাদের জন্য একটু ভাবুন, নাহলে এতগুলো মানুষ দিশেহারা হয়ে হয়তো সুইসাইডের দিকে এগিয়ে যাবে। আপনি মহামান্য এমনকি রাষ্ট্রপতির কাছে এবং PM এর কাছে, আমাদের CM তো আছেনই, সবার কাছে আমাদের আবেদন, আপনারা এই যোগ্যতা অর্থাৎ আনটেন্টেড যারা, তাদের জন্য ভাবুন। আমাদের পরিবারের ভীষণভাবে আর্থিক অনটনের মধ্যে দিয়ে চলছে। প্রত্যেকটা মানুষের কিন্তু EMI আছে, সেই EMI গুলো আমরা কিভাবে দেব? আমরা নিজেরাই বুঝতে পারি। চাকরি চলে গেলে তো আমরা দেউলিয়া হয়ে যাব, আমরা কি করব? তখন আমাদের সুইসাইড করা ছাড়া কোনো উপায় নেই। খড়গপুর প্রেমবাজার থেকে এসেছি। কেন এসেছিলেন আপনারা? বরের চাকরির জন্য। এই গ্রুপ ডিতে গড়িয়াশোল হাই স্কুল, কলাইকুণ্ডার পাশে হরিয়াতাড়া, সেখানে সরোজ ভূঁইয়া হাজব্যান্ড চাকরি করতো গ্রুপ ডি পদে। এই যে গ্রুপ ডি পদে সুস্থ হয়ে পড়ে, তারপরে স্কুল বেরিয়েছে 21শে আগস্ট, ব্রেন স্ট্রোক হয়ে এই মুহূর্তে মুখে কথা বলতে পারে না, ডান সাইড পুরো পড়ে গেছে। আমি আর আমার ছেলে কি করব? মানে আপনাদের আগের বার যখন চাকরি চলে গেছিল তখন তারপর থেকে আপনার হাজবেন্ড অসুস্থ হয়ে পড়ে? তারপর থেকে মোটামুটি ছিল টেনশনে বিধ্বস্ত, মানে কি করবে না করবে, কিন্তু 21শে আগস্ট স্ট্রোকে আক্রান্ত হয়। 2024-এই তো 26,000 চাকরিকে উড়িয়ে দিয়েছিল। সেই থেকে চিন্তা করতে করতে আজ এই অবস্থা। আপনারা এখন এসে এখানে কি বার্তা দিলেন? দিদির কাছে কোনো কথা পৌঁছাতে পারিনি দিদির কাছে। কি চাইছেন? দিদির কাছে চাইছি ওর চাকরিটা যেন দিদি মানে রেখে দেয়, ওকে বাঁচানোর জন্য আর আমার ছেলেটাকে মানুষের জন্য। আপনারা আশা করছেন সেটা হবে? বলতে পারবো না, সবাই যদি তুলে ধরেন হয়তো হবে। দিদি তো মাননীয়, দিদি তো দরদি, জনদরদি, দিদি যদি আমাদের জন্য কিছু একটা ভেবে রাখেন, তাই না? মানবিক কারণেও তো আপনাদের চাকরিটা থাকে। সেই আমি দিদি তো মানবিক, সেই জন্য আমি দিদির কাছেই এসেছি, কারণ দিদি তো সবসময় বলেন উনি মানবিক। তাই এই পেশেন্টের অবশ্যই উনি বিচার করবেন যে এই মানবিক পেশেন্টকে উনি কী করবেন। আমি বেকার, আমার ছেলে তো এই 19 বছর বয়স, ও তো বেকার। ছেলে তো এই বায়োটেকনোলজি নিয়ে এই জাস্ট পড়াশোনা শুরু করেছে। পড়াশোনারও তো একটা খরচা আছে। ওটাই চালাবো কি করে, সেটাই তো ভাবছি। সেইটাই দিদির কাছে আবেদন করতে এসেছি, ওর ট্রিটমেন্ট, ওর পড়াশোনা, আমি সংসার চালাবো কি করে। আমার আবার বৃদ্ধ মা আমার কাছে থাকে, ডিসেম্বরে বাবা মারা গেছে, মা বর্তমান আমার কাছেই থাকেন।
মাঝখানে যদি চাকরিটা চলে যায়, বেতন না আছে, তাহলে তো আপনারা হ্যাঁ, অন্ধকারে হতাশার মধ্যে, মানে অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছি যে কি করব, কোথায় যাব, এই ছেলে আরে কোথায় যাব। বাড়ির যে সব কিছু আয় করে সেই তো পড়ে গেছে, এবার আমি তো হাউস ওয়াইফ, আমি তো কিছু করি না। আর তাও ওই চাকরি চলে যাওয়ার জন্যই অসুস্থ হয়ে। এত এই চাকরির জন্য শুধু ভাবতে ভাবতে আজ এই শেষ হয়ে গেল। তো এই যে এত বড় দুর্নীতি হয়েছে, সেটা না হলে তো এত কিছু হতো না। আমি দুর্নীতি দিতি আমি কিছুই জানি না, কারোর কাছে কিছুই, আমি যেহেতু এগুলো জানি না, আমি বলতেও চাই না। আমার মাননীয় মানে দিদির কাছে আমার আবেদন যে ওর চাকরিটা, ওর দিকে যেন দিদি একটাবার মুখ তুলে তাকায়, মানে মানবিকভাবেও ওকে বাঁচানোর জন্য। না হলে একটা মানুষ জীবনটা চলে, ওর শুধু না, আমি আমার ছেলে সবাই তো মরে যাব না খেতে পেয়ে, ও না ট্রিটমেন্ট করে, আর আমার ছেলেটা শিক্ষা পাবে না। এই 19 বছরেই ওর জীবনটা থেমে যাবে, তাই তো। তো পুরোপুরি তো এই ব্যাপারে আমরা খুশি নই, কিন্তু জানি যেহেতু সুপ্রিম কোর্ট তো সর্বোচ্চ সংস্থা, সে যেহেতু রায় দিয়েছে, নিশ্চয়ই আইনি কিছু বাধা রয়েছে। এখন সরাসরি বলা যে এদেরকে স্থায়ীভাবে নিয়োগ করে রাখবো বা কিছু, তো যাই হোক একটা আশ্বাস পাওয়া গেল। যদি এই আশ্বাস সঠিকভাবে পূরণ না হয়, যদি আমাদের যোগ্যতা অনুযায়ী সঠিকভাবে আবার বিদ্যালয় ফিরিয়ে না দেওয়া হয়, এবং যারা অযোগ্য তাদের যদি বাদ দিয়ে দেওয়া না হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব, এবং সেটা অতি ভয়ঙ্কর হবে।